নমস্কার। আজকে আমি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিতিতে মেইনলি কোণ নিয়ে আলোচনা করা হয়। আমি যে ভিডিওটা দিয়েছি, যে ভিডিওটা আপলোড করতে চলছি, সেখানে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 1, আমি কোণের ধারণা নিয়ে আলোচনা করব। তারপর কোণের চিহ্ন দেওয়ার পদ্ধতি, কোণের সর্বোচ্চ সর্বনিম্ন মান, ত্রিকোণমিতিক কোণানুপাত কী জিনিস সেটা নিয়ে আলোচনা করব। এই ত্রিকোণমিতিক কোণানুপাতগুলির ঋণাত্মক মানটা কিভাবে নির্ণয় করব সেটা নিয়ে আলোচনা করব, এবং এই ত্রিকোণমিতিক কোণানুপাতগুলির মান বের করব যখন কিনা কোণের মানটা 90 ডিগ্রির থেকে বেশি হয়। এই 6টা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে আসি কোণের ধারণা। কোণ কী জিনিস? দেখো, আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি, খুব ছোটোবেলায় এটা শিখেছি যে দুটি সরলরেখা যদি পরস্পর মিলিত হয়, দুটি সরলরেখা পরস্পর মিলিত হলে তাদের মধ্যে একটি কোণ উৎপন্ন হয়। অর্থাৎ কোণের ধারণা বা কোণের ডেফিনেশন এটাই যে যখন দুটি সরলরেখা পরস্পর মিলিত হবে তাদের মধ্যবর্তী জায়গায় একটি কোণ উৎপন্ন হবে। এবং এই কোণগুলির মান আমরা বিভিন্ন রকম জানি। যেমন কি আমি এখানে একটা অঙ্কন করি, যদি এরকম এখানে দুটো সরলরেখা পরস্পর সরলরেখাংশ মিলিত হলো এবং তাদের মধ্যবর্তী স্থানে একটা কোণ উৎপন্ন হলো, এই মনে করো সেটা 60 ডিগ্রি। তো এটা হলো কোণের ধারণা। এবার কোণের চিহ্নটা, কোণের চিহ্ন কীরকম হয়? সাধারণত কোণের দুরকম চিহ্ন হয়, একটা ধনাত্মক এবং ঋণাত্মক। তো কখন আমরা কোণের চিহ্ন ধনাত্মক দেব এবং কখন কোণের চিহ্ন ঋণাত্মক দেব সেটা নিয়ে বলি। মাত্রই আমি বললাম যে দুটি সরলরেখা যদি পরস্পর মিলিত হয় তবে তাদের মধ্যে একটি কোণ উৎপন্ন হয়। এবার কথা হচ্ছে, আমি ধরে নিলাম প্রথম ক্ষেত্রে সরলরেখা দুটি সমান, একই জায়গায় আছে। এবার কি হতে পারে, একটি সরলরেখার সাপেক্ষে আরেকটি সরলরেখাকে আমি সরাতে পারি বা এর মধ্যে মুভমেন্ট তৈরি করতে পারি। তো কথার কথা, এই প্রথম সরলরেখাটা ফিক্সড আছে, তার সাপেক্ষে দ্বিতীয় সরলরেখাটা মুভ করছে। তাহলে দেখো, প্রথম সরলরেখাটা ফিক্সড, কিন্তু দ্বিতীয় সরলরেখাটা কি মুভ করছে। এ যত মুভ করছে তাদের মাঝখানে একটি করে কোণ উৎপন্ন হচ্ছে। এক্ষেত্রে কিন্তু এই যে সরলরেখাটা, যেই সরলরেখাটা মুভ করছে সেই সরলরেখাটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। আমরা জানি ঘড়ির কাঁটা এই বরাবর, আমি যদি বলি আমরা জানি ঘড়ির কাঁটা এদিকটায় যায়। তো এক্ষেত্রে যে সরলরেখাটা মুভ করছে সেটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে এবং বিপরীত দিকে গিয়ে তাদের মধ্যবর্তী স্থানে একটি কোণ উৎপন্ন করছে। তো যখন কোণগুলো এরকম হয় নাকি একটা সরলরেখার সাপেক্ষে আরেকটা সরলরেখা ঘড়ির কাঁটার ঠিক বিপরীত দিকে মুভ করে কোণ উৎপন্ন করে, তাহলে এদের মধ্যবর্তীতে একটা কোণ উৎপন্ন করেছে এবং মুভমেন্টটা এদিকে হয়েছে। এই কোণগুলিকে আমরা ধনাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করব। অর্থাৎ যখন কিনা একটি সরলরেখার সাপেক্ষে অন্য একটি সরলরেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রদক্ষিণ করে বা মুভ করে একটি কোণ উৎপন্ন করে, তখন সেই কোণগুলিকে আমরা ধনাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করি। এবারে আসি পরের ব্যাপারে। এক্ষেত্রে এবারে আমি যদি বলি যে এই দুই সরলরেখা একই আছে, এবার প্রথম সরলরেখাটা ঠিক আছে, ফিক্স থাকছে, পরের সরলরেখাটা মুভ করছে। তাহলে এক্ষেত্রে দেখবে যে পরের যে সরলরেখাটা মুভ করছে এবং মুভ করে যে কোণটা উৎপন্ন করছে, এক্ষেত্রে দেখবে সরলরেখাটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। অর্থাৎ ঘড়ির কাঁটা এদিকে যাচ্ছে, যেই বরাবর যায় এই সরলরেখাটার মুভমেন্টও কিন্তু সেই বরাবরই হচ্ছে। তাহলে এক্ষেত্রে মধ্যবর্তী স্থানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে কোণগুলি, এগুলিকে ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই কোণগুলি এরকম হবে। গোটা ঘটনাটার বিষয়বস্তু এটাই হলো যে যখন কিনা একটি সরলরেখার সাপেক্ষে অন্য একটি সরলরেখা ঘড়ির কাঁটার দিকে মুভ করবে তখন সেই কোণকে আমরা ধনাত্মক চিহ্ন দিব, এবং যখন কিনা একটি সরলরেখার সাপেক্ষে অন্য একটি সরলরেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে মুভমেন্ট করবে তখন সেই কোণকে আমরা ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করব। তাহলে কোণের ধারণা নিয়ে আলোচনা আমার কমপ্লিট হলো। এবার কোণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, এটা নিয়ে আলোচনা করি। দেখো, ক্লাস 10-এ তোমরা, বা ক্লাস 10-এ না, তোমরা যবের থেকে কোণের ধারণা জেনেছো, তোমাদের কোণ তোমরা জানতে 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি, এর বাইরে কিন্তু তুমি কোণের মান জানতে না। তো অ্যাকচুয়ালি দেখো,
আমি তো বললাম যে একটি সরলরেখার সাপেক্ষে অন্য একটি সরলরেখা মুভ করলে তাদের মধ্যবর্তী জায়গায় কোণ উৎপন্ন হয়। এবার এখানে আমি রাখছি, মনে করো এই দুইটা সরলরেখা ফিক্সড। এবার একটা সরলরেখা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, প্রথমে তারা 0 ডিগ্রি করে আছে, তারপর ঘুরছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি করে ঘুরছে। ও একবার ঘুরছে, ঘুরে কিন্তু 360 ডিগ্রি উৎপন্ন করছে। লক্ষ্য করো, একবার ঘুরছে, পুরোটা একবার ঘুরছে, 360 ডিগ্রি উৎপন্ন করলো কোণ। এবার শুধু কি একবারই ঘুরতে পারে? সে তো আরেকবারও আবার দুবারও ঘুরতে পারে। দুবার ঘুরলে 720 ডিগ্রি, 3বার ঘুরতে পারে। তাহলে যত এই একটি সরলরেখার সাপেক্ষে আরেকটি সরলরেখা যত ঘড়ির কাঁটার বিপরীত দিকে যতবার ঘুরবে, ততবার একবার ঘূর্ণনের ফলে 360 ডিগ্রি উৎপন্ন হবে, দুবার ঘূর্ণনের ফলে 2 × 360 উৎপন্ন হবে, 3বার করলে 3 × 360। অর্থাৎ কি, এই সরলরেখাটা যতবার ঘুরবে 360-এর সাথে ততবার গুণ হয়ে যাবে এবং কোণটাও তত বেড়ে যাবে। এখান থেকে আমি বলতে পারি যে কোণের মান ধনাত্মক দিকে সর্বোচ্চ কত তা আমি বলতে পারি না, সেটা অসীম পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। একই রকম করে এই সরলরেখার সাপেক্ষে যদি এটা ঘড়ির কাঁটার দিকে একবার ঘোরে তাহলে -360 ডিগ্রি উৎপন্ন করবে, এ যদি দুবার ঘুরে তাহলে -2 × 360 উৎপন্ন করবে। এবং সেখান থেকে আমি বলতে পারি যে কোণটা ধনাত্মক দিকে প্রথমে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, একবার ঘুরলে 0 থেকে এ বেড়ে গিয়ে একবার ঘূর্ণনের ফলে 360 উৎপন্ন করবে, দুবার ঘূর্ণনের ফলে 2 × 360 উৎপন্ন করবে, 3বার ঘূর্ণনের ফলে আরও কিছু 3 × 360, এটা হয়তো দেখা যাচ্ছে না। তাহলে একবার যদি ঘূর্ণন করে কোণটা, আবার বলছি, একবার ঘুরলে 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি উৎপন্ন করবে। যদি দুবার ঘরে তাহলে 2 × 360, 3বার ঘুরলে 3 × 360, এরকম করে চলতে থাকবে যতবার ঘুরবে। অর্থাৎ আমি বলতে পারি যে কোণের যে মানটা, সেই কোণের মান কি হতে পারে, +∞ হতে পারে, অর্থাৎ ধনাত্মক দিকে অসীম হতে পারে। একই রকম করে কোণটা যদি একটা সরলরেখার সাপেক্ষে আরেকটি সরলরেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাহলে একবার ঘূর্ণনের জন্য -360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। যদি দুবার ঘূর্ণন করে তাহলে -2 × 360 উৎপন্ন করবে। অর্থাৎ যতবার ঘুরবে তত -360-এর গুণিতকের দিকে চলে যাবে। সেখান থেকে আমি বলতে পারি যে কোণের সর্বনিম্ন মান -∞ পর্যন্ত। অর্থাৎ কোণের নির্দিষ্ট কোনো মান নেই, সেই কোণের নির্দিষ্ট কোনো সর্বোচ্চ মান নেই। কেউ যদি বলে কোণের সর্বোচ্চ মান কত, তাহলে সেটা আমি বলতে পারবো না। আমি জাস্ট এটা বলতে পারবো যে কোণের সর্বোচ্চ মান সবথেকে বেশি মান হতে পারে +∞, অর্থাৎ অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে +∞, এবং কোণের সর্বনিম্ন মান -∞, এবং সর্বোচ্চ মানটা +∞, এই পর্যন্ত হতে পারে। তাহলে কোণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আমার আলোচনা করা হয়ে গেল। নেক্সটে আমরা ত্রিকোণমিতিক কোণানুপাত নিয়ে একটু আলোচনা করব। এগুলো আমরা জেনে এসেছি, ত্রিকোণমিতিক কোণানুপাতটা কী। দেখো, আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। সেই সমকোণী ত্রিভুজটার নাম দিলাম ABC। এবারে আমি ধরে নিলাম এই কোণটি মান থিটা, প্লাস না মাইনাস, আমি ধরে নিলাম যে সরলরেখাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ঘুরছে, তাহলে ধনাত্মক মানটা রয়েছে থিটা। এবার এই থিটা কোণের সাপেক্ষে থিটা কোণটি ত্রিভুজটির যে বাহুটির উপর দাঁড়িয়ে থাকে বা যে বাহুটির উপর অবস্থিত তাকে আমরা বলি ভূমি বা বেস। ভূমির সাথে যে 90 ডিগ্রি কোণ করে থাকে, এই কোণটা তো 90 ডিগ্রি, যে 90 ডিগ্রি কোণ করে থাকে তাকে আমরা বলি লম্ব বা পারপেন্ডিকুলার। এবং বাকি যে বাহুটা থাকে সেটাকে আমরা বলি অতিভুজ বা হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস। এবারে আমরা কি করব, এই যে ত্রিভুজের 3টা বাহু পেলাম, কোন কোণের সাপেক্ষে, নাকি থিটা কোণের সাপেক্ষে ভূমি পেলাম, লম্ব পেলাম, অতিভুজ পেলাম। এবার আমরা এই যে ত্রিভুজের 3টা বাহু আছে, এই 3টি বাহুর
গুলির অনুপাত বের করব। কীরকম, আমি যদি ভূমি, আমি জাস্ট শর্টকাট ফর্মটা লিখলাম, আমি যদি লম্ব পারপেন্ডিকুলার এবং অতিভুজ হাইপোটেনিয়াস তার অনুপাত বের করি, তাহলে লম্ব এবং অতিভুজের অনুপাতকে আমরা বলি সাইন থিটা। অ্যাকচুয়ালি বলি সাইন নাকি কোন কোণের সাপেক্ষে, থিটার সাপেক্ষে। আমরা প্রত্যেকেই জানি সাইন থিটা লম্ব বাই অতিভুজ বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। অর্থাৎ সাইন থিটা হলো ত্রিভুজের কোনো একটি কোণ যদি থিটা হয়, তাহলে সেই থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাত। একই রকম করে আমরা বেস ও হাইপোটেনিয়াস অর্থাৎ ভূমি ও অতিভুজের অনুপাত বের করতে পারি, এবং এই ভূমি অতিভুজের অনুপাতকে বলা হয় কোসাইন থিটা বা ইনশর্টেড কস থিটা। অর্থাৎ কস থিটার ডেফিনেশন কি, কোনো ত্রিভুজের একটি কোণ থিটা হলে সেই থিটা কোণের সাপেক্ষে ভূমি এবং অতিভুজের অনুপাতকে বলা হয় কস থিটা। এবং আমি আরেকটা বের করতে পারি যে পারপেন্ডিকুলার বাই বেস অর্থাৎ লম্ব বাই ভূমি। এই লম্ব বাই ভূমিকে আমরা কি বলি, ট্যান থিটা। অর্থাৎ ট্যান থিটার ডেফিনেশন কি, যে কোনো ত্রিভুজের থিটা কোণের একটি কোণ থিটার সাপেক্ষে লম্ব এবং ভূমির অনুপাতকে আমরা বলি ট্যান থিটা। পরবর্তীতে আমরা এটাও জেনেছি যে সাইন থিটার অনন্যক অর্থাৎ উল্টোটা হচ্ছে কোসেক থিটা। দ্যাট মিন্স কেউ যদি বলে যে যেহেতু সাইন থিটা আমার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, আমাকে যদি কোসেক থিটা বার করতে বলে, যে নাকি সাইনের উল্টো, তাহলে কোসেক থিটা হবে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। একই রকম করে যে কস থিটা, আমরা জানি কস থিটা হলো ভূমি বাই অতিভুজের অনুপাত, ভূমি ও অতিভুজের অনুপাত। এই কসের উল্টোকে আমরা সেক থিটা বলে থাকি, এবং সেক থিটা কী হয়, অতিভুজ ও ভূমির অনুপাত। এবং যেটা সবার শেষে আমরা জানতাম ট্যান থিটা হলো লম্ব ও ভূমির অনুপাত। এই ট্যান থিটার যে অনন্যক বা রেসিপ্রোকাল উল্টোটা, সেটা হচ্ছে কট থিটা, সেটা হলো ভূমি ও লম্বের অনুপাত। এই গেল ত্রিকোণমিতি কোণানুপাত। এবার আমরা আলোচনা করব ত্রিকোণমিতি কোণানুপাতের ঋণাত্মক মানের ধারণা, এটা নিয়ে আলোচনা করব। কীরকম, আমি ধরে নিলাম এই একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সবার আগে হয়ে গেল, আমি অক্ষটা টেনে নিই, কার্টেশিয়ান অক্ষটা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এবারে আমি ধরে নিলাম এই একটি ত্রিভুজ, এই কোণটি থিটা, এবং ধরে নিলাম এই কোণটি ত্রিভুজ যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে পরিমাপ করা হয়েছে, অর্থাৎ থিটা কোণটির মান ঋণাত্মক। তাহলে এই যে থিটা কোণ, সেই থিটা কোণ এবং এখানে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে ও এ। তো এই থিটা কোণের সাপেক্ষে ও এ হলো আমার ভূমি, এই ও এটা হলো আমার ভূমি। ও এর সাথে ওবি 90 ডিগ্রি করে আছে, তাই এটা আমার লম্ব, এবং বাকি যেটা এবি সেটা আমার অতিভুজ। এবারে আমি এই মাইনাস থিটা কোণের সাপেক্ষে সাইন অনুপাতটা বের করব, অর্থাৎ সাইন অফ মাইনাস থিটা বের করব। এবার সাইন অফ মাইনাস থিটার মান কত হচ্ছে দেখি। সাইন অফ, আমরা সাইন থিটা মানে জানি লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব ওবি, সেটা কিন্তু ঋণাত্মক দিকে আছে, তাহলে অ্যাকচুয়ালি এটাকে এর চিহ্ন বরাবর লিখতে হয় মাইনাস ওবি, যেহেতু ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর আছে, এবং অতিভুজ হচ্ছে এবি। দ্যাট মিনস সাইন অফ মাইনাস থিটা আসলো আমার ওবি বাই এবি। এবারে ঠিক এই কোণটায় যদি ধনাত্মক দিকে পরিমাপ করা হতো, এই থিটা কোণটায় যদি ধনাত্মক দিকে পরিমাপ করা হতো, তাহলে এই আমার ধনাত্মক দিকে পরিমাপ করলে এই থিটা, এবং অবশ্যই থিটা কোণের সাপেক্ষে এটাই ভূমি থাকছে, এটা বি, এটা বি হলে এটাও বি।
জাস্ট সেম দূরত্বে, আমার ছবিটা একটু গন্ডগোল হয়েছে, সেম দূরত্বে থাকবে, এটা হবে লম্ব। এবার আমি যদি এই ধনাত্মক কোণের সাপেক্ষে সাইনটা বের করি, সাইন অফ এই থিটা কোণের সাপেক্ষে, ধনাত্মক কোণের সাপেক্ষে থিটা, তাহলে সাইন থিটার মান কত দাঁড়াবে? লম্ব ওবি, এটা ধনাত্মক ওবি কারণ পজিটিভ দিকে আছে, পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, বাই এবি, অর্থাৎ সাইন থিটার মান ওবি বাই এবি। এবার এখানে দেখছি সাইন অফ মাইনাস থিটার মান মাইনাস ওবি বাই এবি, তার মানে এটা তো আমার সাইন থিটা, তাহলে এই জায়গায় আমি কি বসাতে পারি? মাইনাস সাইন থিটা। দ্যাট মিনস এখান থেকে একটা সূত্র চলে আসলো, যে কোন সূত্র? নাকি সাইন অনুপাতের মধ্যে যদি মাইনাস থিটা থাকে, তাহলে সেই মাইনাসটা বাইরে এসে মাইনাস সাইন থিটা হয়। ফার্স্ট, এবারে এই ত্রিভুজটার সাপেক্ষেই আমি যদি কস অনুপাতটা বের করি, কস অফ মাইনাস থিটা যদি বের করি, তো কস থিটার আমরা মান জানি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি ওএ এবং সেটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর আছে, তাহলে সেটা ওই হবে, এবং অতিভুজ এবি, ওএ বাই এবি। তো এখানে যদি প্লাস থিটা কোণের সাপেক্ষে কোসাইনটা বের করা হয়, অর্থাৎ কসটা বের করা হয়, তাহলে সেই কসের মান কত দাঁড়াবে? কস মিন্স ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স ওএ, সেটা ধনাত্মক এক্স বরাবর আছে, তাহলে ওই থাকবে বাই অতিভুজ এবি। তাহলে দেখো কস থিটার মান ওএ বাই এবি আসলো, এখানেও কস ও মাইনাস থিটার মান ওএ বাই এবি আসলো, তাহলে এখানে আমি এটাকে কি লিখতে পারি? কস থিটা। দ্যাট মিন্স এখান থেকে আমি আরেকটি ফর্মুলা পেলাম, যদি কস অ্যাঙ্গেলটা মাইনাস থিটা থাকে, তাহলে কি হয়? এই মাইনাসটা ভ্যানিশ হয়ে গিয়ে অনলি কস থিটা থাকে। তাহলে আগেরটার সাথে এটার পার্থক্য কি? সাইন কোণানুপাতের মধ্যে মাইনাস থাকলে সেই মাইনাসটা বেরিয়ে গিয়ে অনলি সাইন থিটা হয়, মাইনাস সাইন থিটা হয়। কিন্তু কসের মধ্যে যদি মাইনাস থাকে, তাহলে সেই মাইনাসটা ভ্যানিশ হয়ে গিয়ে শুধু কস থিটা হয়, এবং এটাকে আমরা বলি কস মাইনাস গিলে নেয়, কস ও মাইনাস থিটাটা কস থিটা হয়ে যায়। এবারে আমি ট্যান অনুপাতটি, ট্যানজেন্ট অনুপাতটি বার করছি মাইনাস থিটা কোণের সাপেক্ষে। তাহলে ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি। এখানে দেখো লম্বটি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর আছে, তাহলে এখানে মাইনাস ওবি বাই এবি, ট্যান অফ মাইনাস থিটা। এবং আমি যদি থিটা কোণের সাপেক্ষে ট্যান অনুপাতটা বার করি, থিটা পজিটিভ থিটার সাপেক্ষে যদি বের করি, তাহলে ট্যান থিটা মিন্স লম্ব বাই ভূমি। এখানে লম্ব ওবি কিন্তু ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে এটা ওবি থাকবে বাই এবি, এবি থাকছে, অর্থাৎ ট্যান থিটার মান ওবি বাই এবি। এবার এখানে দেখছি ট্যান অফ মাইনাস থিটার মান ওবি বাই এবি, তাহলে এই যে মাইনাস ওবি বাই এবি আছে, এটাকে আমরা ট্যান থিটার মানটা বসাতে পারি, যেহেতু ট্যান থিটা ওবি বাই এবি হয়, তাহলে এই ওবি বাই এবির জায়গায় আমি ট্যান থিটা বসাতে পারি। অর্থাৎ এখানেও একটা ফর্মুলা বেরিয়ে গেল, যে যদি কিনা মাইনাস থিটা কোণের ট্যানজেন্ট অনুপাতটা নিই, তবে সেই মাইনাসটা বাইরে বেরিয়ে এসে মাইনাস ট্যান থিটা হয়। এই হলো ত্রিভুজের 3 রকমের ত্রিকোণমিতিক অনুপাতের ঋণাত্মক মান। সাইন থিটার মধ্যে, সাইনের মধ্যে যদি মাইনাস থাকে, তাহলে সেই মাইনাসটা বাইরে চলে আসে, মাইনাস সাইন থিটা হয়ে যায়। কসের মধ্যে যদি মাইনাস থাকে, তাহলে কসটা মাইনাসটাকে গিলে নিয়ে শুধু কস থিটা হয়ে যায়। আর ট্যানের মধ্যে যদি মাইনাস থাকে, তবে সেই মাইনাসটা বাইরে বেরিয়ে আসে। এবার সাইন কস ট্যান, এই 3টে ত্রিকোণমিতিক অনুপাত যা ফর্মুলা মেনে চলবে, তাদের অনন্যগুলো সেম ফর্মুলা মেনে চলবে। অর্থাৎ আমি বলতে চাইছি, যেহেতু সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা হয়, তাহলে সাইনের যে অনন্য কোসেক অফ মাইনাস থিটা, সেক্ষেত্রেও মাইনাসটা বাইরে চলে আসবে, মাইনাস কোসেক থিটা হবে। একই রকম করে যেহেতু কসের ভেতরে মাইনাস থাকলে মাইনাসটা ভ্যানিশ হয়ে শুধু কস থিটা হয়, তেমনি করে কসের যে উল্টো সেক, তার মধ্যে মাইনাস থাকলেও সেই মাইনাসটা ভ্যানিশ হয়ে গিয়ে অনলি সেক থিটা হবে। এবং ফাইনালি ট্যানজেন্ট অনুপাতের মধ্যে মাইনাস থাকলে সেই মাইনাসটা বাইরে বেরিয়ে আসে যেমন করে, তেমনি করে ট্যানের যে অনন্য কট, তার মধ্যে মাইনাস থাকলেও মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, এই ফর্মুলা। নেক্সটে আমি আলোচনা করব ত্রিকোণমিতিক কোণের ঋণাত্মক মানের ধারণা হয়ে গেল।
এবারে যেটা আলোচনা করব, এই যে ত্রিকোণমিতিক মানগুলো আছে, এই ত্রিকোণমিতিক কোণানুপাতের মানগুলোর কত মান হয়, ভ্যালু কত আসে যখন কিনা কোণের মানটা 90 ডিগ্রি থেকে বেশি আসে। দেখো, ক্লাস 10-এ আমরা সাইন কস ট্যান এই 3 রকম কোণানুপাতের 0 ডিগ্রির মান জানতাম, 30 ডিগ্রির মান জানতাম, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান জানতাম। তো ক্লাস 10 পর্যন্ত আমার যা আলোচনা ছিল, এই সাইন কস ট্যান বা এদের অনন্যকের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে তাদের কেবলমাত্র পার্টিকুলার 0 থেকে শুরু করে 90 এইটুকু রেঞ্জের মধ্যে কেবলমাত্র 0, 30, 45, 60 এবং 90 এই 5টা মানেরই ভ্যালু জানতাম। এখন আমরা যেহেতু জানি যে কোণের মান, যে কোনো একটি কোণ যদি থিটা হয়, সেই কোণের মানটা প্লাস ইনফিনিটি থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত থাকতে পারে। তাহলে হতেই পারে কখনো অঙ্ক ক্যালকুলেট করতে গিয়ে আমার দেখা গেল সাইন অফ 300 ডিগ্রি আসতে পারে। সেই সাইন 300 ডিগ্রির মান কিন্তু আমি জানি না। এখন আমি যে আলোচনাটা করব সেক্ষেত্রে আমাকে এটাই জানতে হবে যে সাইন 300 ডিগ্রির মান কি করে আমরা বের করব, সাইন 300 ডিগ্রির মান কী রকম হবে, সেটা আমরা কিভাবে তার মান বের করব এটা নিয়ে আলোচনা করব। এটা জানার জন্য আমাকে এই কনসেপ্টটা, পাদের কনসেপ্টটা খুব ভালো করে জানতে হবে। আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে এটা জানি এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখানে দেখবে যে এক্স ও ওয়াই এইটুকু অক্ষের মধ্যে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এটাকে বলা হয় প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। তো আমি প্রথম পাদে যে কোনো একটি কোণ নিলাম, সেই কোণটার নাম আমি দিলাম থিটা। এবার এই থিটা কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, আমি নাম দিয়ে দিলাম এ বি। এবার এই থিটা কোণের সাপেক্ষে আমি সাইন বের করছি, সাইন অনুপাতটি বের করছি, অর্থাৎ সাইন থিটা বের করছি। তো সাইন থিটার এর মান আমরা জানি, সাইন মিনস লম্ব বাই অতিভুজ। এক্ষেত্রে দেখা যাবে লম্ব এবি কিন্তু ধনাত্মক, অতিভুজ ওবি একটা দূরত্ব, এটাও সবসময় ধনাত্মক। তাহলে আমি যদি বলি সাইন থিটা, তাহলে সাইন থিটার ভ্যালু কত হবে, এবি বাই ওবি। এবার যেহেতু এবিও ধনাত্মক, ওবিও ধনাত্মক, তাহলে পুরো ভ্যালুটাই ধনাত্মক হয়ে যাবে। অর্থাৎ এই প্রথম পাদে অবস্থিত যে কোনো একটি কোণ থিটা এর সাপেক্ষে যদি আমি সাইন অনুপাতটি বের করি তবে সেটা ধনাত্মক আসে। একই রকম করে আমি যদি কস থিটা বের করি থিটা কোণের সাপেক্ষে, কস মানে ভূমি বাই অতিভুজ, এক্ষেত্রে দেখো ভূমিটা ধনাত্মক দিকে আছে, অতিভুজ তো অবশ্যই ধনাত্মক, তাহলে ধনাত্মক সংখ্যা ডিভাইডেড বাই ধনাত্মক সংখ্যা, তাহলে কস থিটাও ধনাত্মক হবে। একই রকম করে যদি আমি ট্যান বের করি, ট্যান থিটা থিটার কোণের সাপেক্ষে, তাহলে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এক্ষেত্রে লম্ব এবি ধনাত্মক, ভূমি ও এ ধনাত্মক, তাহলে ট্যান থিটাও কী হয়ে গেল, ধনাত্মক। অর্থাৎ প্রথম পাদে যে 3টি প্রাথমিক কোণানুপাত সাইন কস ট্যান প্রত্যেকটা কি হচ্ছে, ধনাত্মক। তাই এটা মনে রাখতে হবে, প্রথম পাদে অল আর পজিটিভ, অর্থাৎ প্রথম পাদে সাইন কস ট্যান প্রত্যেকে পজিটিভ। এবার আমি দ্বিতীয় পাদে অবস্থিত যে কোনো একটি কোণ নিচ্ছি। আমি যদি দ্বিতীয় পাদে অবস্থিত এই কোণটি নিই, ধরে নিলাম সেই কোণটি থিটাই, অ্যাকচুয়ালি কোণটা এটা, তার অনুরূপ কোণ আমি থিটা ধরে নিলাম, এই থিটা। এবার আমি দেখি এই থিটা দ্বিতীয় পাদে অবস্থিত, এটারও নাম দিয়ে দিলাম এ ড্যাশ বি ড্যাশ দিয়ে দিলাম। এই থিটা কোণের সাপেক্ষে এবার আমি সাইন বের করি, সাইন অফ থিটা কোণ অনুপাতটা বার করছি। এবার সাইন থিটা বের করতে গিয়ে আমরা জানি সাইন মিনস লম্ব বাই অতিভুজ, এক্ষেত্রে লম্ব এ ড্যাশ বি ড্যাশ, দেখো সেটা ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর আছে, তার মানে লম্বটি ধনাত্মক, অতিভুজ সর্বদা ধনাত্মক, তার মানে ধনাত্মক সংখ্যা বাই ধনাত্মক সংখ্যা, সাইনটা কী হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। যদি আমি কস বের করি, কস থিটা, তাহলে কস মানে ভূমি বাই অতিভুজ, এক্ষেত্রে ভূমি কিন্তু ও এ ড্যাশড, এবং এই যে ভূমিটি আছে সেটি কিন্তু ঋণাত্মক এক্স অক্ষ বরাবর আছে, তার মানে বলতেই পারি এটার মান ঋণাত্মক এবং অতিভুজ ধনাত্মক, তাই ঋণাত্মক সংখ্যা বাই ধনাত্মক সংখ্যা ভাগ করলে সেটা কি হয়ে যাবে, ঋণাত্মক। একই রকম করে আমি যদি এই থিটা কোণের সাপেক্ষে ট্যান বের করি, তবে ট্যান মানে লম্ব বাই ভূমি, এক্ষেত্রে লম্বটা ধনাত্মক কিন্তু ভূমিটি ঋণাত্মক, তাহলে ধনাত্মক বাই ঋণাত্মক, এখানে কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। অর্থাৎ দ্বিতীয় পাদে যদি আমি
অবস্থিত যে কোনো দ্বিতীয় পাদক কোণে অবস্থিত যে কোনো কোণের সাপেক্ষে যদি আমি সাইন কোণানুপাতটা বের করি সেটি ধনাত্মক হয়, কস করলে ঋণাত্মক হয় এবং ট্যান করলেও ঋণাত্মক হয়। অর্থাৎ এক্ষেত্রে কেবলমাত্র কে পজিটিভ, সাইন পজিটিভ। দ্যাট মিন্স প্রথম পাদে অল পজিটিভ বেরোলো, দ্বিতীয় পাদে কেবলমাত্র সাইন পজিটিভ বেরোলো, বাকি দুটো নেগেটিভ বেরোলো। এবার তৃতীয় পাদে কোনো একটি কোণ নিয়ে আলোচনা করছি। এই তৃতীয় পাদে কোনো একটি কোণ, সেই কোণটিকেও আমি থিটা নাম দিলাম। এবারে আমি থিটা কোণের সাপেক্ষে সাইন বের করি। সাইন বলতে জানি আমরা লম্ব বাই অতিভুজ। এক্ষেত্রে থিটা কোণ এটা যদি হয় তাহলে তার সাপেক্ষে লম্ব এটা। এক্ষেত্রে লম্ব দেখা যাচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর আছে, তাহলে লম্ব ঋণাত্মক, অতিভুজ সর্বদা ধনাত্মক। দ্যাট মিন্স ঋণাত্মক সংখ্যা বাই ধনাত্মক সংখ্যা করলে অবশ্যই ঋণাত্মক সংখ্যাই পাবো। দ্যাট মিন্স সাইন থিটা ঋণাত্মক। কস থিটা যদি বের করি, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে ভূমি এটা, এটা দেখবে ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর আছে, তার মানে এটা ঋণাত্মক, অতিভুজ ধনাত্মক, ঋণাত্মক সংখ্যা বাই ধনাত্মক সংখ্যা ঋণাত্মক দাঁড়াবে। এবারে সাইন ঋণাত্মক বেরোলো, কস ঋণাত্মক বেরোলো। ট্যানটা যদি বের করি, ট্যান মানে লম্ব বাই ভূমি। এক্ষেত্রে লম্ব দেখো ঋণাত্মক, ভূমিও ঋণাত্মক, তাহলে ঋণাত্মক সংখ্যা বাই ঋণাত্মক সংখ্যা অবশ্যই একটা ধনাত্মক সংখ্যা হয়। অর্থাৎ আমার যে তৃতীয় পাদ, সেই তৃতীয় পাদে কে ধনাত্মক আসলো, কেবলমাত্র ট্যান ধনাত্মক আসলো, আর সাইন আর কস ঋণাত্মক আসলো। তাই এখান থেকে বলতে পারি ট্যান পজিটিভ। এবারে যদি আমি চতুর্থ পাদে যাই, চতুর্থ পাদের যে কোনো একটি কোণ নিয়ে যদি আলোচনা করি, তাহলে এই কোণের সাপেক্ষে সবার প্রথমে আমি সাইন বের করি। সাইন থিটা, এই কোণটাকে আমি থিটা নাম দিলাম। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এক্ষেত্রে লম্ব এটা দেখো ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর আছে, দ্যাট মিন্স লম্ব ঋণাত্মক, অতিভুজ তো ধনাত্মক, তাহলে সাইন ঋণাত্মক বেরোচ্ছে। কস যদি বের করি, ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে ভূমি এটা, এটা কিন্তু ধনাত্মক এক্স অক্ষ বরাবর আছে, তার মানে ভূমি ধনাত্মক, অতিভুজ তো ধনাত্মকই, তাহলে কস থিটা ধনাত্মক বেরোলো। এবার ট্যান থিটা যদি বের করি, লম্ব বাই ভূমি। এক্ষেত্রে লম্ব এটা ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর আছে, দ্যাট মিন্স লম্ব ঋণাত্মক, ভূমি ধনাত্মক, ঋণাত্মক বাই ধনাত্মক অবশ্যই কী হবে, ঋণাত্মক। অর্থাৎ এই যে চতুর্থ পাদে সেটাতে কেবলমাত্র কস পজিটিভ হলো, দ্যাট মিন্স এখানে কে পজিটিভ, কস পজিটিভ। এই হলো বিভিন্ন পাদে ত্রিকোণমিতিক কোণানুপাতগুলির মান। প্রথম পাদে প্রত্যেকে পজিটিভ হয়, দ্বিতীয় পাদে কেবলমাত্র সাইন পজিটিভ হয়, তৃতীয় পাদে ট্যান পজিটিভ হয় এবং চতুর্থ পাদে কস পজিটিভ হয়। এবং এই ফর্মুলাগুলোকে আমরা এইভাবে মনে রাখবো। একটা পাদের ব্যাপারে ভাবতে গেলে প্রথম পাদে অল পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, তৃতীয় পাদে ট্যান পজিটিভ এবং চতুর্থ পাদে অবস্থিত যে কোনো কোণের ক্ষেত্রে কস পজিটিভ। তোমাকে এটা মনে রাখতে হবে, অল সাইন ট্যান কস এভাবে। অর্থাৎ প্রথম পাদে অবস্থিত যে কোনো কোণের ক্ষেত্রে সাইন বলো, ট্যান বলো, কস বলো প্রত্যেকে পজিটিভ হবে। দ্বিতীয় পাদে অবস্থিত যে কোনো কোণের ক্ষেত্রে সাইনটা নেগেটিভ হবে। তৃতীয় পাদের ক্ষেত্রে সাইনটা পজিটিভ হবে, তৃতীয় পাদের ক্ষেত্রে ট্যানটা পজিটিভ হবে এবং চতুর্থ পাদের ক্ষেত্রে কসটা পজিটিভ হবে। একটা উদাহরণের মাধ্যমে আমি বলছি। কখনো কখনো কেউ যদি আমাকে বলে সাইন 130 ডিগ্রির মান বের করো, এবার আমাকে খুঁজে বের করতে হবে এই যে 130 ডিগ্রির মান, এই 130 ডিগ্রিটা কোন পাদে অবস্থিত। দেখো আমরা জানি প্রথম পাদের যে বিস্তৃতিটা সেটা 0 থেকে 1 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রির মধ্যে, দ্বিতীয় পাদের বিস্তৃতি 91 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রির মধ্যে, তৃতীয় পাদ 181 থেকে 269 এবং চতুর্থ পাদ 271 থেকে 359। এবার দেখতে হবে এই কোণটি কোন পাদে অবস্থিত। 130 এটি যেহেতু 90 থেকে 180-র মধ্যে আছে, তার মানে বলতেই পারি এই কোণটি দ্বিতীয় পাদে অবস্থিত এবং আমরা জানি দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, তাই সাইন 130-এর মান আর যাই হোক না কেন সে সবসময় ধনাত্মক হবে। কেউ যদি বলে আমাকে ট্যান 130 ডিগ্রির মান কত, ধনাত্মক হবে কি ঋণাত্মক হবে, তাহলে আমরা যেহেতু জানি 130 ডিগ্রি কোণটি দ্বিতীয় পাদে অবস্থিত এবং দ্বিতীয় পাদে কেবলমাত্র সাইন পজিটিভ, বাকি সবাই নেগেটিভ,
তো এখানে যেহেতু ট্যান করছি তাহলে এর মানটা আর যাই হোক অবশ্যই নেগেটিভ হবে। কখনো কখনো বলতেই পারে যে সেক 302 ডিগ্রির মান কত। তাহলে সবার প্রথমে দেখতে হবে এই যে 302 ডিগ্রি কোণ সেটা কোন পাদে অবস্থিত। আমরা জানি 302 ডিগ্রি 271 থেকে শুরু করে 360-এর মধ্যে আছে, অর্থাৎ এটি চতুর্থ পাদে অবস্থিত। এবার যখনই চতুর্থ পাদে অবস্থিত হবে আমাকে দেখতে হবে চতুর্থ পাদে কে পজিটিভ এবং কে নেগেটিভ। আমরা জানি চতুর্থ পাদে কস পজিটিভ, এবং কস পজিটিভ হওয়ায় তার অনুন্নক অর্থাৎ সেক সেও পজিটিভ হবে। তাহলে এক্ষেত্রে সেক 302 ডিগ্রিরই মান বের করতে বলেছে। যেহেতু কোণটি চতুর্থ পাদে অবস্থিত তাহলে এর ভ্যালু অবশ্যই যে এর মান বেরোবে সেটা যাই বেরোক না কেন তার চিহ্নটি ধনাত্মক হবে। এবারে আমার যখন ত্রিকোণমিতির অ্যাঙ্গেলের মানটা 90 ডিগ্রির বেশি হবে তখন কিভাবে আমি কোণের মান বের করব সেটা নিয়ে আলোচনা করব। একটা উদাহরণের মাধ্যমেই আমরা আলোচনা করছি এবং পাশে আমি নিয়মগুলো বলে দেব। কথার কথা, আমাকে বের করতে বলল সাইন এ ডিগ্রির মান কত, এবং এখানে অবশ্যই বলে দেওয়া হলো এ ডিগ্রির মানটা গ্রেটার দেন 90, এর মানটা 90 থেকে বড়। তাহলে আমি কি করে বের করব? তো এক্ষেত্রে কি করতে হবে, সবার প্রথমে স্টেপ 1, এটা তোমাকে রাফে করতে হবে। কি করতে হবে নাকি করতে হবে রাফে তোমাকে একে 90 দিয়ে ভাগ করতে হবে। ধরে নিলাম একে 90 দিয়ে ভাগ করলে যে ভাগফল সেটা আমার এন আসলো, এবং সবসময় যে মিলে যাবে ভাগশেষ থাকবে না এমন কোনো কথা না, ভাগশেষ থাকতেই পারে। ধরে নিলাম ভাগশেষ আমার থিটা থাকলো, অর্থাৎ আমি ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ এদের সম্পর্ক অনুযায়ী আমি বলতে পারি এ সমান সমান এটা ইন্টু 90, দ্যাট মিন্স এন ইন্টু 90 প্লাস থিটা। এই সম্পর্ক আমি বলতেই পারি। তাহলে আমাকে কি করতে হবে, স্টেপ 2তে এটা ম্যাথে অঙ্কের মধ্যে থাকবে। কি করতে হবে তোমাকে তো সাইন এ ডিগ্রির মান বের করতে বলেছে। তুমি কি করবে, এই এ ডিগ্রির জায়গায় এর ভ্যালু বসিয়ে দেবে এন ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, যেহেতু এর মান এটা। এবার এখানে দুটো কেস আসবে। কেস 1 কি কেস, যে ফার্স্ট কেসটা আসলো যে এন যদি যুগ্ম হয়, যুগ্ম বা জোড়, অর্থাৎ যদি ইভেন হয়, এনটা যদি জোড় সংখ্যা হয়, এই এনটা 90-এর যে সহগটা সেটা যদি জোড় হয় তাহলে কি হবে, দেন নো চেঞ্জ। নো চেঞ্জ বলতে তাহলে কি হবে, যদি সাইন থাকে তাহলে সাইনটা সাইনই থাকবে, যদি কস থাকে কসের মানটা কসই হবে, এবং যদি ট্যান থাকে ট্যানটা ট্যানই হবে। অর্থাৎ কীরকম ব্যাপারটা, আমি এই কেসটা নিয়ে আলোচনা করছি যে এনটা যুগ্ম। তাহলে এনটা যুগ্ম হলে আমি কি বের করলাম, সাইন এ ডিগ্রি ছিল, এই সাইন এ ডিগ্রিকে তুমি কি লিখেছো, সাইন এন ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, এভাবে লিখেছো। তো যেহেতু এক্ষেত্রে এই কেসে এনটা জোড় তাহলে সাইনটা সাইন অফ থিটাই হবে। এখানে যদি কস থাকতো তাহলে কস অফ এগুলো সব আউট হয়ে গিয়ে এই থিটা কোণটা হতো। এখানে যদি ট্যান থাকতো এই এন ইন্টু 90টা আউট হয়ে গিয়ে ওর মান হয়ে যেত ট্যান থিটা। এবারে এটার মধ্যে কেস 2, কেস 2টা কি, এনটা যদি অযুগ্ম হয় অর্থাৎ বিজোড় হয় বা অড হয়, এনটা অড হলে পরিবর্তিত হয়ে যাবে। এনটা অড হলে কি হবে, সাইন যদি থাকে তবে সে জায়গায় কস চলে আসবে, এবং কস যদি থাকে তাহলে সে জায়গায় সাইন চলে আসবে। একই রকম করে যদি ট্যান থাকে ট্যানের জায়গায় কট চলে আসবে এবং কটের জায়গায় ট্যান চলে আসবে। সেকের জায়গায় চলে আসবে কোসেক এবং কোসেকের জায়গায় আসবে সেক। তাহলে এই উদাহরণটার ক্ষেত্রেই যদি আমি বলি আমাকে বের করতে বলেছিল সাইন এ ডিগ্রি, তো আমি কি করেছি, সাইন এ ডিগ্রিকে লিখেছি এন ইন্টু 90 প্লাস থিটা। এবারে যেহেতু এনটা অযুগ্ম
তাহলে দেখতে হবে অযুগ্ম হলে সাইনটা কিসে পরিবর্তিত হয়, সাইনটা পরিবর্তিত হয় কসে, তাহলে এর মান হয়ে যাবে কস অফ থিটা। ক্লিয়ার? অর্থাৎ স্টেপটা আবারও বলছি, যদি কিনা কোণের মান 90 থেকে বেশি হয় তাকে সবার প্রথমে আমি কি করব, 90 দিয়ে ভাগ করব, ভাগ করে এই ফর্মে লিখে নেব। অর্থাৎ 90কে যদি ভাগ করে ভাগফল n আসে এবং ভাগশেষ যদি থিটা থাকে, তাহলে আমি a ডিগ্রিকে লিখে নেব n × 90 + থিটা। এবার দেখতে হবে এই এনটা জোড় কি বিজোড়। যদি এনটা জোড় থাকে তাহলে কোনো পরিবর্তনই হয় না, অর্থাৎ সাইন থাকলে সাইনই হবে, কস থাকলে কসই হবে, ট্যান থাকলে ট্যানই হবে। এবং যদি এনটা বিজোড় হয় বা অযুগ্ম হয় তাহলে সাইনটা হয়ে যায় কস, ট্যানটা হয়ে যায় কট, সেকটা সাইনটা হয়ে যায় কস, কসটা হয়ে যায় সাইন, ট্যানটা হয়ে যায় কট, কটটা হয়ে যায় ট্যান, সেকটা হয়ে যায় কোসেক এবং কোসেকটা হয়ে যায় সেক। এবারে কি করতে হবে, লাস্ট স্টেপ 3। এবার কি করতে হবে, কোনটি কোন পাদে অবস্থিত তা নির্ণয় করে চিহ্ন বসাতে হবে। এটা কি জিনিস, এই যে এ কোণটা কোন পাদে অবস্থিত সেই পাদের সাপেক্ষে চিহ্ন বসাতে হবে। অর্থাৎ যদি এই কোণটি তৃতীয় পাদে থাকে, আমরা জানি যে প্রথম পাদে প্রত্যেকে পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, তৃতীয় পাদে ট্যান পজিটিভ এবং চতুর্থ পাদে কস পজিটিভ। যদি এই কোণটা তৃতীয় পাদে থাকে তাহলে যে মানটা আসবে আমার সাইন থিটা, সেই সাইন থিটার সামনে মাইনাস চিহ্ন বসাতে হবে, কারণ আমরা জানি তৃতীয় পাদে ট্যানটা ধনাত্মক, সাইনটা ঋণাত্মক। যদি এই এ ডিগ্রির মানটা চতুর্থ পাদে থাকে তাহলেও আমাকে মাইনাস বসাতে হবে, কারণ আমরা জানি চতুর্থ পাদে কস ধনাত্মক হয়, সাইনটা ঋণাত্মক হয়। কিন্তু যদি এ ডিগ্রি কোণটা প্রথম বা দ্বিতীয় পাদে থাকে তাহলে আমি তার সামনে প্লাস চিহ্ন বসাবো, কারণ আমরা জানি প্রথম ও দ্বিতীয় পাদে সাইনটা ধনাত্মক হয়। একটা উদাহরণের সাহায্যে তুমি যদি অঙ্কটা করো তাহলে খুব ভালো বুঝবে। ধরো আমাকে ট্যান 300 ডিগ্রির মান বের করতে বলেছে, এক্ষেত্রে এটাই এ এবং এর মান 90 থেকে বড়, তাই আমি কি বললাম, যখন 90 থেকে বড় হবে তখন তাকে 90 দিয়ে রাফে ভাগ করবে। এখানে যদি ভাগ করি 3 বার যাবে 270, ভাগশেষ থাকে 30। অর্থাৎ আমাকে কি করতে হবে, ট্যান এই 300কে লিখতে হবে 3 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবারে কি করব, দেখব যে 90-এর সহগটা যুগ্ম কি অযুগ্ম, জোড় কি বেজোড়। এক্ষেত্রে দেখছি 90-এর সহগটা বেজোড় এবং আমার ফর্মুলা অনুযায়ী যদি 90-এর সহগ বিজোড় হয় তাহলে ট্যানটা কট হয়ে যায়, তার মানে এটার ভ্যালু হয়ে যাবে কট, এটাই আমার থিটা, দ্যাট মিন্স কট 30। এবার দেখতে হবে এই 300 ডিগ্রি কোণটি কোন পাদে অবস্থিত। এটা দেখার জন্য খুব শর্টকাট প্রসেস হচ্ছে, তুমি যেখানেই অঙ্কটা করবে না কেন রাফে একটা ছোট করে যোগ চিহ্ন দিয়ে দিবে। যোগ চিহ্ন দিয়ে তোমাকে মনে রাখতে হবে এই যে এটা 0 ডিগ্রি থেকে শুরু করে এই দাগ পর্যন্ত একটা 90 কমপ্লিট হয়েছে, তাই এই দাগটাকে তুমি ভাববে 1 × 90। এই দাগটা 0 থেকে শুরু করে এই পর্যন্ত দুটা 90 কমপ্লিট করেছে, তাই এই দাগটার নাম 2 × 90। এটা 3 × 90 এবং এটা 4 × 90। চারটা দেখো, একটা 90, দুটা 90, তিনটা 90, তাই 3 × 90, চারটা 90 ডিগ্রি, তাই 4 × 90। এবার দেখবে যে এই কোণটা কোথায় আছে, কিভাবে দেখবে এটা লক্ষ্য করবে 3 × 90 + 30। অর্থাৎ তোমাকে খুঁজতে হবে কোথায় 3 × 90 আছে, এটা 1 × 90, 2 × 90, 3 × 90। এই গেল আমার 3 × 90-র ঘর। তারপরে 3 × 90-র সাথে প্লাস 30 করেছে, তার মানে এটার সাথে আরও 30 ডিগ্রি কোণ যোগ হয়েছে, অর্থাৎ এদিকে যোগ। যদি যোগ হয় তাহলে এই দিকটা যাবে, ঘড়ির কাঁটার দিক বিপরীত দিকে যাবে, আর যদি বিয়োগ হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে যাবে। যেহেতু যোগ চিহ্ন আছে, প্লাস 30 আছে, তাহলে এটা আবার ঘড়ির কাঁটার দিকে যাবে, অর্থাৎ কোণটি এই 3 × 90 থেকে বেশি, 30 ডিগ্রি বেশি, অর্থাৎ সে কোন পাদে অবস্থিত, এই পাদটায় অবস্থিত। এবং আমরা জানি এটা চতুর্থ পাদ এবং ফর্মুলা কি, অল সাইন ট্যান কস। এখানে কস পজিটিভ কিন্তু আমি করছি ট্যানের, তার মানে আমি বলতেই পারি এই 300 ডিগ্রি কোণটি যেহেতু চতুর্থ পাদে অবস্থিত
এবং আমি যেহেতু ট্যানের মান বের করছি তাই অবশ্যই ট্যানের মান ঋণাত্মক হবে, তাই এর ভ্যালু হয়ে গেল মাইনাস, তাই এখানে মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাস cot 30। এবার আমরা প্রত্যেকে জানি cot 30-এর মান 1/√3, √3, তাই এর ভ্যালু হয়ে গেল √3। আরেকটা উদাহরণ নিলাম, বের করতে বললো cos 1035, এটাও 90-এর থেকে বড়, তাই সবার প্রথমে 1035-কে আমি 90-তে ভাগ করব। আমি একবারই ভাগ করছি, 11 দিলে 990, বিয়োগ করলে এখানে 45, অর্থাৎ 1035-এর জায়গায় এখানে cos হয়ে যাবে 11 × 90 প্লাস 45 ডিগ্রি। এবারে দেখতে হবে 90-এর সহগ জোড় কি বিজোড়, যেহেতু 90-এর সহগ বিজোড় তাহলে cosটা হয়ে যায় sin 45। তারপরে আমাকে দেখতে হবে এই 1035 কোণটি কোন পাদে অবস্থিত সেটা দেখার জন্য পাশে ছোট করে যোগ চিহ্ন দিব, এবং এখানে দেখব 11 × 90 আছে, অর্থাৎ এটা আমার এই প্রথম দাগটা 1 × 90, 2 × 90, 3 × 90, 4 × 90, তাই এমন করে কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে চলে আসছে 11 × 90। তারপরে আছে প্লাস 45, যেহেতু প্লাস আছে তাই ঘড়ির কাঁটার দিকে এগোবো, প্লাস 45 চতুর্থ পাদে অবস্থিত, এবং চতুর্থ পাদে আমি বের করছি এক্স্যাক্টলি কসেরই। আমরা কি জানি চতুর্থ পাদে কে পজিটিভ হয়, অল সাইন, এটা ট্যান, এটা কস, আমরা জানি চতুর্থ পাদে কসটাই পজিটিভ, এবং আমি করছিও কসের মান, তাই এখানে পজিটিভ চিহ্ন হবে। অর্থাৎ cos 1035 ডিগ্রির মান যা, সাইন 45 ডিগ্রির মানও সেম। এবার আমরা জানি সাইন 45 ডিগ্রির মান 1/√2। এবারে আমি একটা উদাহরণ নিলাম, কোসেক -750। দেখো আমরা জানি যে কোসেক যেহেতু সাইনের উল্টো এবং সাইনের মধ্যে মাইনাস কোণ থাকলে সেটি বাইরে বেরিয়ে আসে, তার মানে এই কোণটাও বাইরে বেরিয়ে গিয়ে, এই মাইনাসটা বাইরে বেরিয়ে গিয়ে কোসেক অফ -750 হবে। এবার যেহেতু 750 ডিগ্রি 90-এর থেকে বেশি, তাই আমি রাফে কী করব, 750-কে 90 দিয়ে ভাগ করব, এবং এটা ভাগ করলে মেবি 8 হয় 72, এবং থাকলো তোমার 30, অর্থাৎ এই 750-কে আমরা কি লিখতে পারি, 8 × 90 প্লাস 30। এবার আমরা জানি কোসেক, এবার জানি 90-এর সহগ জোড় থাকলে কোনো পরিবর্তন হয় না, যা থাকে সেটাই হয়, নো চেঞ্জ, অর্থাৎ কোসেকের জায়গায় এখানে কোনো পরিবর্তন না হয়ে কোসেক 30 ডিগ্রিই হবে। এবার দেখতে হবে এই কোণটি কোন পাদে অবস্থিত, সেই পাদে অবস্থান করার জন্য আমাকে পাশে রাফে একটা ছোট করে প্লাস চিহ্ন দিব, এবং এখানে দেখছি 8 × 90 আছে, তাই তোমাকে কাউন্ট করতে হবে 1 2, এই লাইনটা 1 × 90, 1 2 3 4 5 6 7 8, এই 8 × 90 হলো। এবারে বলেছে প্লাস 30, তার মানে আমি ধনাত্মক বরাবর যাব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব, প্লাস 30, অর্থাৎ আমার চলে আসলো প্রথম পাদে প্রত্যেকে পজিটিভ, তাই এটারও মান পজিটিভই হবে, যেহেতু আগে নেগেটিভ আছে তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ, তাই নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ কোসেক -750 ডিগ্রির মান মাইনাস কোসেক 30-এর সমান। এবার কোসেক 30-এর মান আমরা জানি প্রত্যেকে 2, তাই এর ভ্যালু হয়ে গেল -2। আরেকটা উদাহরণ নিলাম যে আমাকে মান নির্ণয় করতে বলেছে cos 3 × π/2 - θ sin π + θ। এখানে আলাদা করে করার দরকার নেই, এখানে বৃত্তীয় পদ্ধতিতে আছে। 3π/2-কে আমি লিখতে পারি 3 × π/2, এই π/2 মানেই তো 90 - θ, আর এখানে সাইন π × θ আছে, এটাকে লিখতে পারি 2 × π/2, 90-এর থেকে বড়, তাই 2 × 90 হয়ে গেল প্লাস θ। এটা ভালো করে লক্ষ্য করবে। এবার দেখো এক্ষেত্রে 90-এর সহগও কত, 3, সেটি একটি বেজোড় সংখ্যা, তো বেজোড় থাকলে কসটা হয়ে যায় সাইন θ, এবং সাথে সাথে তার অবস্থান দেখতে হবে কোন পাদে অবস্থিত, 3 × 90, 1 2 3, এই 3 × 90। এবার কিন্তু এখানে -θ বলেছে, তাহলে যদি প্লাস বলতো তাহলে সামনের দিকে এগোতাম, যেহেতু মাইনাস বলছে তাই পেছনের দিকে ব্যাক করব, অর্থাৎ এই কোণটি তৃতীয় পাদে অবস্থিত, এবং আমরা জানি তৃতীয় পাদে কসটা অল সাইন ট্যান পজিটিভ কিন্তু কস নেগেটিভ, তাই এর ভ্যালু হয়ে যাবে মাইনাস। আমি আবারও বলছি, এখানে 3 × 90 আছে, তাহলে কাউন্ট করতে হবে 1 2 3,
3 × 90। এবার এখানে মাইনাস থিটা আছে, প্লাস না, প্লাস বললে সামনের দিকে যেতাম, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে যেতাম। যেহেতু মাইনাস বলেছে তাই ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। তাহলে এটা পেছনে ব্যাক করছে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোয়াড্রেন্টে আছে, তাই এই কোণটার মান মাইনাস হবে। একই রকম করে এখানে সাইন 2 × 90 আছে, যেহেতু 90 সহগ যুগ্ম বা জোড়, তাই কোনো পরিবর্তন না হয়ে সাইনটা সাইন থিটাই হবে। এবার দেখতে হবে এই কোণটা কোন পাদে অবস্থিত। দেখো 1, 2, এই আমার চলে আসলো 2 × 90। এবারে আছে প্লাস থিটা, তাই আমাকে এখান থেকে ঘড়ির কাঁটার দিকে প্লাস বরাবর যেতে হবে। আবার কোনটি তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে ট্যান পজিটিভ, কিন্তু আমি সাইনের করছি তাই এটা নেগেটিভ হবে, অর্থাৎ ভ্যালু দাঁড়াবে 1।